everyone, welcome back to my YouTube channel. Are you ready for learn a new topic? Today we discuss about narration change. Let's go. Narration. আজকে আমরা narration change সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, মূল থেকে একদম আগা পর্যন্ত যাব, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল টোটাল ক্লিয়ার করব আজকের ক্লাসে, ঠিক আছে? তাই মন দিয়ে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জীবনে কোনোদিন আর নেরেশন নিয়ে কোনো ভুল হবে না, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমরা জানবো নেরেশন কথাটি এসেছে কোথা থেকে, তার উৎপত্তি কোথা থেকে। তাহলে নেরেশন কথাটা উৎপত্তি হয়েছে নেরেট থেকে, ঠিক আছে, যার অর্থ হচ্ছে বর্ণনা করা। তাহলে নেরেট কথার অর্থ কি? বর্ণনা করা। আর নেরেশন কথার অর্থ কি? উক্তি বা বক্তব্য। তাহলে আমরা প্রথম কি জানলাম? দুটো জিনিস জানলাম। কি না, নেরেশন কথাটা উৎপত্তি হয়েছে নেরেট থেকে, এবং নেরেট কথার অর্থ হচ্ছে কি? বর্ণনা করা। আর নেরেশন কথার অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য, ঠিক আছে? এখন আমরা জানবো নেরেশন চেঞ্জ বা নেরেশন কাকে বলবো আমরা। ফার্স্ট জানবো নেরেশন কাকে বলবো, ঠিক আছে? ডেফিনেশন অফ নেরেশন: যখন বক্তা অন্য কারোর বক্তব্যকে বর্ণনা করে তখন সেই বক্তব্যকে বলা হয় নেরেশন। বোঝা গেছে? যখন বক্তা অন্য কারোর বক্তব্যকে বর্ণনা করে, যে বক্তব্যটা সে বলে সেটা কিন্তু নিজের না, ঠিক আছে, অন্য কারো বক্তব্যটাকে বর্ণনা করে তখন তাকে বলে নেরেশন। নেরেশন চেঞ্জ কাকে বলবো তাহলে? না, অন্যের বক্তব্যকে নিজের ভাষায় বর্ণনা করতে গিয়ে বক্তা তার যে পরিবর্তন ঘটায়, তার মানে কি? ওই যে বাক্যটার যে পরিবর্তন ঘটায় তাকে বলে নেরেশন চেঞ্জ, ঠিক আছে? তাহলে নেরেশন কাকে বলে জানলাম, নেরেশন চেঞ্জ কাকে বলেও জানলাম, তাই তো? এখন জানবো টাইপস অফ নেরেশন। অনেক সময় দেখবে বক্তা কারো উক্তিকে হুবহু তার ভাষাতেই বলে দিচ্ছে, তাই তো? তাহলে বক্তা অনেক সময় নিজের ভাষাতে কিন্তু তার বক্তব্যটাকে পুরোটাই বর্ণনা করে দেয়। আবার অনেক সময় বক্তা কারো উক্তিকে নিজের মতো করে বলে। সুতরাং বক্তা দুইভাবে কোনো উক্তির বর্ণনা করি, ঠিক আছে? এই উক্তির বর্ণনা অনুযায়ী আমরা নেরেশনকে দুটি ভাগে ভাগ করব। কি কি? ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, বা ডাইরেক্ট নেরেশন বা ইনডাইরেক্ট নেরেশন। তার নেরেশন কয় প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট নেরেশন আর ইনডাইরেক্ট নেরেশন, ঠিক আছে? চলো এখন পড়বো আমরা যে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নেরেশন কাকে বলবো আমরা, ঠিক আছে? বক্তা যখন কারো কথা অবিকল তার মতো করে উল্লেখ করেন তখন তাকে বলবো আমরা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নেরেশন। তাহলে কি বললাম? না, বক্তা যখন কারো কথা অবিকল তার মতোই করে উল্লেখ করে দেয়, ঠিক আছে? বক্তা যখন কারো কথা অবিকল তার মতো করে বলে যায় তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট নেরেশন। যেমন দেখো, রোহিত সেজ আই এম ইল। রোহিত বলল আই এম ইল, রোহিত বলেছিল যে আই এম ইল, কি বললো তার মতো সে বলে দিল, এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন, ঠিক আছে? এখন পড়বো আমরা ইনডাইরেক্ট নেরেশন কাকে বলবো। বক্তা যখন কারো কথাকে অবিকল তার মতো করে না বলে নিজের মতো করে বলে তখন তাকে বলবো আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট নেরেশন, ঠিক আছে? তাহলে বক্তা যখন কারো কথাকে অবিকল তার মতো করে না বলে নিজের মতো করে বলে তখন হবে ইনডাইরেক্ট স্পিচ। যেমন কি, রোহিত সেজ দ্যাট হি ইজ ইল। এখানে দেখো বক্তা কি করেছে, এই কথাটা তার নিজের মতো করে বলছে, সে কি বলেছিল সেটা বলেনি, কিন্তু সে নিজে চেঞ্জ করে এখানে কিন্তু বলছে নাকি। যেমন রোহিত বলেছিল দ্যাট যে হি ইজ ইল, সে অসুস্থ, ঠিক আছে? কিন্তু আমরা আগে কি দেখলাম, ডাইরেক্ট নেরেশনে কি দেখলাম? রোহিত সেজ আই এম ইল,
তাহলে সে বলেছিল যে আমি অসুস্থ, তাই এখানে কিন্তু তার কথা সে যা বলেছিল এটা তাই সে বলেছে, ঠিক আছে, এই ডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট নারেশনে। কিন্তু ইনডাইরেক্টে কি করছে, সে নিজের মতো করে বলছে। বোঝা গেছে এই পার্থক্যটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট নারেশনের মধ্যে। চলো এখন আমরা জানবো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একটা একটা করে আমরা কিন্তু জেনে নেব, ঠিক আছে, মন দিয়ে নিয়মগুলো কিন্তু দেখো। ডাইরেক্ট স্পিচের ওপরের বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং সেই বক্তব্যটি অবিকৃতভাবে হুবহু তুলে দিতে হয়, ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে তাকে বলে রিপোর্টেড স্পিচ, এবং স্পিচের ভার্বটিকে বলা হয় রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। এই রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং যে স্পিচ, এগুলো কিন্তু ভালো করে এইখানে বুঝে নাও, কারণ নেরেশন চেঞ্জের আমি যতগুলো নিয়ম বলবো সেখানে কিন্তু রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড এগুলো বলতেই থাকবো, তখন কিন্তু কনফিউজ হবে না, ঠিক আছে। তাই আজকে এখনই এই ছবিটাতে পুরো ভালোভাবে জেনে নাও কোনটাকে রিপোর্টিং স্পিচ বলে, কোনটাকে রিপোর্টিং ভার্ব বলে, পুরোটাই, ঠিক আছে। দেখো বিমল সেজ আই এম ইল, তাই তো এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে আই এম ইল, এই পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলে? রিপোর্টেড স্পিচ বলে। আই এম ইল এই পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে হচ্ছে রিপোর্টেড স্পিচ। বোঝা গেছে? আবার বলছি, ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ওই রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকছে তাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, মানে এম। এখানে আই এম ইল আছে, এম আছে ভার্ব, তো এখানে এমটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। তাহলে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ বোঝা গেছে পুরো। এখন আসো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচের, যেটা পুরো প্রথমে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। যেমন বিমল সেজ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। বিমল সেজ রিপোর্টিং স্পিচ। আর এখানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন বিমল সেজ, এখানে ভার্ব কোনটা? সেজ, এবং সেজটা হচ্ছে কি এখানে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্বের মধ্যে কোনো কনফিউজার হবে না, ঠিক আছে। বোঝা গেছে পুরো ক্লিয়ার? চলো নেক্সট যেটা বললাম সেটাই আছে এখানে, ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটি উদ্ধৃত করা হয় তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে কি বললাম, ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটি থাকবে তার কিন্তু প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের হবে, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে, কি টেন্সে? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে যদি থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কোন টেন্সে থাকলে পরিবর্তন হবে না? প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে যদি থাকে তখন কিন্তু রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটিরও পাস্ট টেন্স করতে হবে। বোঝা গেছে? যদি রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটির পাস্ট টেন্স করতে হবে। ক্লিয়ার? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের পর যে কমা থাকে সেটি উঠে যায়, ঠিক আছে।
তার পরিবর্তে সেখানে একটা লিঙ্কার বসে, অর্থাৎ সংযোজক। লিঙ্কার মানে কি? সংযোজক, অর্থাৎ যে দুটোকে যুক্ত করে তাকে বলা হয় লিঙ্কার। দ্যাট বসে, তাহলে কমা উঠে গিয়ে কি লিঙ্কার বসে? দ্যাট লিঙ্কার বসে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমাটিও লোপ পায়। তাহলে যে ইনভার্টেড কমাটা থাকে ওটা কিন্তু আর থাকে না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের মধ্যে যে উদ্ধৃতিটি থাকে সেটি যদি কোনো নিয়মিত অভ্যাস বা ঐতিহাসিক সত্য বা চিরসত্য হয় তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনোরূপ পরিবর্তন হবে না। তাহলে যদি রিপোর্টেড স্পিচটা চিরসত্য ঘটনা হয় বা নিয়মিত অভ্যাস বোঝায় বা ঐতিহাসিক সত্য হয় সেক্ষেত্রে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আমরা এখন কিছু প্রোনাউনের যে চেঞ্জিং এর যে রুলগুলো জেনে নেব। ঠিক আছে, যে প্রোনাউনগুলো কিভাবে চেঞ্জ করব আমরা তার কিছু নিয়ম জেনে নেব। দেখো, যদি প্রোনাউন ফার্স্ট পারসন হয় তাহলে চেঞ্জ হবে বক্তা অনুযায়ী, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে চেঞ্জ হবে শ্রোতা অনুযায়ী, অর্থাৎ যে শুনছে তার অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি থার্ড পারসন হয় কোনো চেঞ্জ দরকার নেই। তাহলে ফার্স্ট পারসন যদি হয় তাহলে বক্তা অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন যদি হয় তাহলে শ্রোতা অনুযায়ী চেঞ্জ হবে, এবং থার্ড পারসন হলে কোনো চেঞ্জই হবে না। বুঝা গেছে? সেন্টেন্স বা বাক্যভেদে নেরেশন চেঞ্জের নিয়ম। সেন্টেন্স অনুযায়ী যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এখন আমরা জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তখন নেরেশন চেঞ্জের যে নিয়ম, তাহলে কি কি আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সে বা স্যাড থাকলে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে সে বা স্যাড থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্টে তার কোনো পরিবর্তন হবে না। দেখো, আই সে আই অ্যাম ইল, এখানে কি আছে? সে আছে, আই সে, তাহলে এখানে কি হবে? কোনো পরিবর্তন হবে না ইনডাইরেক্টে। তাহলে কি হবে? আই সে, তারপরে কি বলা হয়েছে? যে দ্যাট লিঙ্কার বসবে, তাহলে দ্যাট বসিয়ে দাও। আই সে দ্যাট, ইনভার্টেড কমা উঠে যাবে, আই অ্যাম ইল, হয়ে গেল, কোনো চেঞ্জ হলো না কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, রিপোর্টিং ভার্বে যদি সে স্যাড থাকে এবং তারপরে যদি টু থাকে তাহলে সে টু এর পরিবর্তে টেল বা স্যাড টু এর পরিবর্তে টোল্ড হবে। তাহলে যদি সে স্যাড এর পরে যদি টু থাকে তাহলে কি হবে? স্যাড টু বার টোল্ড হবে, আর সে টু এর পরিবর্তে টেল হবে। ঠিক আছে, যেমন আই স্যাড টু হার আই অ্যাম ইল, আই স্যাড টু হার, এটা কোন টেন্সে আছে বলো তো? I said to her I am ill, I said to her, said to কোন টেন্স? সে said মানে past, তাই এখানে কিন্তু চেঞ্জ হবে, তাই তো? তাহলে কি হবে? I said to বদলে কি বসবে? told বসবে, তাহলে I told her that I was ill। এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে পাস্টে তাই আমাদের কিন্তু এটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে I was ill হয়েছে, বোঝা গেছে? রিপোর্টিং স্পিচে ও রিপোর্টেড স্পিচের মাঝে দ্যাট লিঙ্কার বসে, আমরা আগেও জেনেছি, তাই আরেকবার জেনে নাও যে হি সেজ আই এম টায়ার্ড, হি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড, তাহলে কি বসে? লিঙ্কার, দ্যাট লিঙ্কার বসে। রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকে রিপোর্টেড ভার্বটিও সেই টেন্সে পরিবর্তিত হবে। ঠিক আছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে রিপোর্টেড তো পাস্ট হবে, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টে থাকে তাহলে রিপোর্টেডটাও প্রেজেন্ট হবে, ফিউচারে থাকলে ফিউচার। যে টেন্সে থাকবে ওই টেন্সে কিন্তু পরিবর্তন হবে। বোঝা গেছে? যেমন দেখো, ইউ সেড আই অ্যাম হাংরি, এখন কোন টেন্সে আছে? ইউ সেড আছে পাস্টে, তাহলে আমরা এটা কি করব? পাস্টে করব,
ইউ স্যাড দ্যাট ইউ আর হাংরি। ঠিক আছে। 5 নম্বর, যদি রিপোর্টিং ও রিপোর্টেড ভার্ব উভয়ই পাস্ট টেন্স থাকে, যদি এখানেও পাস্ট ওখানেও পাস্ট, অর্থাৎ রিপোর্টিংটাও পাস্ট থাকবে এবং রিপোর্টেড ভার্বটাও পাস্ট থাকবে, তাহলে কি করব না, তখন কিন্তু আমরা একটি ধাপ এগিয়ে যাব, অর্থাৎ সেটা সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করে দেব। তাহলে কি করব আমরা, যদি সিম্পল পাস্ট দুটো থাকে, অর্থাৎ রিপোর্টিং যদিও সিম্পল পাস্ট আর রিপোর্টেড যদিও সিম্পল পাস্ট থাকে, তাহলে কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করতে যাব তখন সেটা কি করব, পাস্ট পারফেক্ট করে দেব। ঠিক আছে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করব, অর্থাৎ একটা ধাপ আমরা এগিয়ে যাব। বোঝা গেছে? যেমন দেখো, দ্য স্টুডেন্ট সেড আই ওয়াজ স্টাডিং, এখানে কি হবে, দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং। ওকে, নেক্সট, রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে থাকা বেশ কিছু শব্দের পরিবর্তন হয়। যদি রিপোর্টিং ভার্বটির পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচে থাকা বেশ কিছু শব্দের কিছু পরিবর্তন হয়। ঠিক আছে। যেমন দেখো, যদি ডাইরেক্ট থাকে নাও, যখন আমরা ইনডাইরেক্ট করতে যাবো তাহলে কি হবে, দেন। যদি বিফোর থাকে আফটার, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুডে, দ্যাট ডে। এই যে শব্দ, এই যে ওয়ার্ডগুলো কিন্তু তোমরা একদম পুরো মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু এগুলোই তোমাদের নাম্বার নিয়ে ডুববে। ঠিক আছে। তাহলে নাও থাকলে কি হবে, দেন হবে, বিফোর, আফটার, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, টু নাইট, দ্যাট নাইট, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, হ্যান্ডস থাকলে ড্যান্স, কাম থাকলে গো। ঠিক আছে, বোঝা গেছে? যেমন দেখো, মিস্টার রয় স্যাড আই অ্যাম ওয়ার্কিং নাও, এখানে কি আছে, নাও আছে তো, তাহলে কি হবে, তার দেন হবে, তাই তো। তাহলে মিস্টার রয় said that he was working there, working then। ঠিক আছে। তাহলে মিস্টার রয় said that he was working then। সাধারণত মাস্ট ও টু, শুড এই সমস্ত মডেল ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাস্টের পরিবর্তে হ্যাড টু এবং শুডের পরিবর্তে উড হয়। ঠিক আছে। তাহলে ওড টু এগুলো কিন্তু সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলো কিন্তু পরিবর্তন হয়, যেমন মাস্ট থাকলে কি হয়, হ্যাড টু থাকে, এবং শুড থাকলে হবে উড হয়। ঠিক আছে। যেমন ডাইরেক্টে থাকে সি স্যাড ইউ শুড গো, সি স্যাড ইউ শুড গো। ঠিক আছে। সি স্যাড দ্যাট আই উড গো। ঠিক আছে। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জের কিছু নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে কি কি নিয়ম প্রয়োজন হবে। রিপোর্টিং ভার্বটি আস্ক, এনকোয়ার, অফ, ওয়ান্ট টু নোতে পরিবর্তিত হয়, তাহলে কি হবে, আস্কে পরিবর্তিত হতে পারে, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো তে পরিবর্তিত হবে, যেমন তোমার থাকবে সেইভাবে কিন্তু বসাবে রিপোর্টিং ভার্বটা। ঠিক আছে। যেমন এখানে দেখো, হি স্যাড টু মি আর ইউ ইল, এখানে কিন্তু কি বোঝাচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করছে, তাই কি বসবে এখানে, আস্ক। ঠিক আছে। যেমন হি স্যাড টু মি আর ইউ ইল, হি আস্কড, স্যাড টু বলতে কি বসবে এখানে, আস্কড। ঠিক আছে। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। ঠিক আছে। তাহলে কি বসবে এখানে, আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো। ইয়েস বা নো কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা হোয়েদার বসে, তাহলে কি বসবে, ইফ বা হোয়েদার। যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের লিঙ্কার এখানে কি বসবে, ইফ বা হোয়েদার বসে। যেমন হি স্যাড টু মি আর ইউ ইল, এখানে তাহলে কি বসবে, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। ঠিক আছে। কি লিঙ্কার বসছে, ইফ বসছে। ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, নাহলে দ্যাট বসিয়ে চলে আসবে, এখানে কিন্তু দ্যাট হবে না, ইফ হবে, ইফ বা হোয়েদার। যদি WH টাইপ কোশ্চেন হয় এর ক্ষেত্রে
রিপোর্টিং ভার্বের পরে ইফ বা ওয়েদার বসে না। ঠিক আছে, যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয়, অর্থাৎ যদি কোশ্চেনটা যে শুরু হবে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যে হয়, হোয়াট, হোয়ার, এইসব যে শুরু হয়, তাহলে কিন্তু কোনো লিঙ্কার ইফ বা ওয়েদার বসবে না। ইফ ওয়েদার দের কিছুই বসবে না। কি বসবে? যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে ওটাই বসবে। ঠিক আছে, লিঙ্কার হিসেবে। বোঝা গেছে? যেমন সি স্যাড টু মি হোয়াট ইজ মাই নেম। সি স্যাড টু মি হোয়াট ইজ মাই নেম। এখানে দেখো সি আস্কড মি হোয়াট, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াট মাই নেম ওয়াজ। বোঝা গেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ভি এস ও থেকে কি হবে? এস ভিও তে পরিণত হয়ে যায়। যেমন সি স্যাড টু মি হোয়াট ইজ মাই নেম, কি হয়ে গেল? সি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হলো, ভি এস ও থেকে এস ভি ও তে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এখন আসছে ইম্পারেটিভ সেন্টেন্সে রিলেশন করা কিছু নিয়ম। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, টেলে পরিবর্তিত হয়, তাহলে কি কি হয়? রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, টেল। যেরকম রিপোর্টেড স্পিচ থাকবে ওই অর্থ অনুযায়ী কিন্তু ওটা পরিবর্তন হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে উদাহরণে টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। এখানে কি বলছে? টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। এখানে টিচার কি বলতে চাইছেন? অ্যাডভাইস না রিকোয়েস্ট না অর্ডার না কমান্ড না টেল? কি হবে? এখানে অ্যাডভাইস দিচ্ছেন, তাই তো? তাহলে এখানে টিচার অ্যাডভাইসড দ্যাট স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। বোঝা গেছে? তাহলে কি বসবে এখানে? রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড বা টেল, যেরকম অর্থ থাকবে সেই অর্থ অনুযায়ী কিন্তু এখানে বসাবে। ঠিক আছে, রিপোর্টিং ভার্বের পরে কি বসে? এখানে টু বসে, লিঙ্কার। কি বসবে? এখানে টু বসবে। ঠিক আছে, যেমন টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। এখানে কি বসছে? টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। টু স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে কি লিঙ্কার বসবে? টু। বোঝা গেছে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট টু বসে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে? নট টু। ঠিক আছে, যেমন ডাইরেক্ট ফাদার সেজ টু হিজ সন ডু নট রান ইন দ্য সান। ফাদার সেজ টু হিজ সন ডু নট রান ইন দ্য সান। এক্ষেত্রে কি বসবে? না ফাদার অ্যাডভাইসেস হিজ সন নট টু রান ইন দ্য সান। তাহলে নেগেটিভ থাকলে কি বসবে? নট টু। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের শুরুতে প্লিজ, স্যার ইত্যাদি থাকলে রিপোর্টিং ভার্বের পরে কাইন্ডলি, পোলাইটলি ইত্যাদি কিন্তু যুক্ত করতে ভুলবে না। ঠিক আছে, যদি প্লিজ বা স্যার দিয়ে শুরু হয় তাহলে কিন্তু কাইন্ডলি বা পোলাইটলি এরা কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে। যেমন দেখো, দ্য ম্যান স্যাড টু দ্য শপকিপার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি করবে? না দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য শপকিপার politely, কেমন ভাবে করছে? politely to give him a glass of water। ঠিক আছে, রিপোর্টেড স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয়, যদি রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হয় এবং তার দ্বারা যদি প্রপোজাল বা সাজেশন বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্টের পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে কি হবে? প্রপোজ বা সাজেস্টে পরিবর্তিত হবে এবং লেটের স্থলে শুট হবে এবং দ্যাট লিঙ্কার বসবে। বোঝা গেছে? দেখো, মাই ফ্রেন্ড স্যাড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে এখানে কি বলছে? লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি করব? লেট দিয়ে শুরু হয়েছে মানে মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। বোঝা গেছে? রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হলে যদি প্রপোজাল বা সাজেশন না বুঝিয়ে যদি রিকোয়েস্ট বোঝায়, যদি উইশ বোঝায়, তাহলে কি করব? না তখন রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বা উইশে পরিবর্তিত হবে। কি হবে? রিকোয়েস্ট বা উইশে পরিবর্তিত হবে। যেমন লেটের স্থলে মাইট হবে এবং দ্যাট লিঙ্কার বসবে। লেটের স্থানে কি হবে? মাইট হবে
এবং দ্যাট লিঙ্কার বসবে। যেমন দেখো, দ্য গার্ল স্যাড লেট মি হ্যাভ এ বিগ ডল। তাহলে কি বলছে এখানে, না দ্য গার্ল কি করছে এখানে, উইশ করছে, তাই তো, ইচ্ছা প্রকাশ করছে। দ্য গার্ল স্যাড লেট মি হ্যাভ এ বিগ ডল, আমার যদি একটা বড় পুতুল থাকতো, তাই তো, ইচ্ছা প্রকাশ করছে। তাহলে কি হবে, দ্য গার্ল উইশড দ্যাট সি মাইট হ্যাজ এ বিগ ডল। দ্য গার্ল উইশ দ্যাট সি মাইট হ্যাজ এ বিগ ডল। ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্সে সান চেঞ্জ করার কিছু নিয়ম। যেহেতু অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা কি বোঝায়, প্রার্থনা বোঝায়, তাই রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রেতে পরিবর্তিত হয়, সাথে দ্যাট লিঙ্কার বসে এবং রিপোর্টেড স্পিচটি একটি স্টেটমেন্টে পরিণত হয়। তাহলে কি বললাম, অপটেটিভ মানে কি বোঝাবে, ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। তাহলে যদি ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাহলে কি বসবে, উইশ বা প্রে। ঠিক আছে, এবং দ্যাট লিঙ্কার বসবে এবং রিপোর্টেড স্পিচটি একটি সেন্টেন্সে পরিণত হয়। ঠিক আছে, যেমন দেখো, ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে ফাদার কি করছেন, প্রে করছেন যে আমার মেয়েকে যেন গড ব্লেস করেন, তাই তো। তাহলে কি হবে এখানে, ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ঠিক আছে। রিপোর্টেড স্পিচটি যদি হ্যাড দিয়ে শুরু হয় তখন কি হবে, রিপোর্টেড স্পিচ যদি হ্যাড দিয়ে শুরু হয় তখন বাক্যে কামনা বাসনা প্রকাশ পায়। তাহলে রিপোর্টিং ভার্বটি এক্সপ্রেস এ স্ট্রং ডিজায়ারে পরিণত হবে। কি হবে, এক্সপ্রেস এ স্ট্রং ডিজায়ার, এটি পরিবর্তিত হবে, তারপরে টু বসবে। যেমন দেখো, দ্য চাইল্ড স্যাড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। দ্য চাইল্ড এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার, কি বসবে, এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার টু হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে নেশন চেঞ্জের কিছু নিয়ম। রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী, রিপোর্টেড যে স্পিচ থাকবে তার অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বকে এক্সক্লেম উইথ জয়, গ্রিভ, সরো, ওয়ান্ডার, অর্থাৎ এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ গ্রিভ, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ক্রাই আউট ইন সরো ইত্যাদিতে পরিবর্তন হয়। এবং ইন্টারজেকশন ও, এলাস, রে ইত্যাদি বাদ দিতে হয়। লিঙ্কার দ্যাট বসবে এবং আবেগসূচক উক্তিটি একটি স্টেটমেন্টে পরিণত হবে। যেমন, দ্য প্লেয়ার স্যাড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে কি করবে এখানে, দ্য প্লেয়ার কি করছে এখানে, আনন্দ, তাই তো, জিতে গেছে ম্যাচে। তাহলে এখানে আনন্দ করছে, কি হবে তাহলে, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয়, দ্যাট লিঙ্কার বসাবো, এখানে হুররেটা উড়ে যাবে, দে হ্যাড ওন দ্য ম্যাচ। বোঝা গেছে। নেক্সট, যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কি করা যাবে, তখন তার পরিবর্তে সেখানে গ্রেড বা ভেরি বসে, কি বসবে, গ্রেড বা ভেরি। সাধারণত নাউনের আগে গ্রেড এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। ঠিক আছে। তাহলে কথায় কি বসবে, না নাউনের আগে গ্রেড বসবে এবং অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি বসবে। ঠিক আছে। এখানে দেখো, দ্য পোয়েট স্যাড হাউ বিউটিফুল দ্য নেচার ইজ, এখানে কি শুরু হয়েছে, WH ওয়ার্ড, অর্থাৎ এইচ হাউ, কতই সুন্দর, তাই তো। তাহলে এখানে কি হবে, না দ্য পোয়েট এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এখানে কি হয়েছে, ওয়ান্ডার প্রকাশ পাচ্ছে তো। তাহলে দ্য পোয়েট এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। দ্য পোয়েট এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে। তোমরা যদি কেউ হয়তো বুঝতে পারছো না যে কোনটা কোন সেন্টেন্স, তাহলে বুঝবো কি করে স্যার, তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে আছে, সেন্টেন্স নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভয়েস চেঞ্জের আগে,
এটা অবশ্যই গিয়ে দেখে আসো, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। যারা নতুন তারা অবশ্যই আগে সেন্টেন্সের ভিডিওটা দেখে আসো, তারপরে কিন্তু নেরেশনের ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কোনটা অ্যাসার্টিভ কোনটা কি সেন্টেন্স, কিছুই মাথায় ঢুকছে না স্যার, কি করে আমরা বুঝবো, কি করে আমরা করব, তাই তো? তাই আগে সেন্টেন্সটা জেনে আসো, ভিডিওটা দেখে নাও, তারপরে সেন্টেন্সটা দেখো, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, আমি যখন বলছি যে উইশ বোঝাবে কোনটা কি বোঝাবে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তোমাদের, যারা দেখোনি আগের ভিডিওটা বা সেন্টেন্স সম্বন্ধে জানো না কিছু, তাই তো? তাই আগে সেন্টেন্স সম্বন্ধে জেনে আসো, তারপরে সেন্টেন্সে প্রবেশ করো, ঠিক আছে? থ্যাংক ইউ।